বাসর ঘরে আমার বউকে বলা প্রথম কথা ছিল, আমার আম্মু আমার সব কিছু। প্রতি উত্তরে মেয়েটা কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। আমি খানিকটা ভ্যাবাচেকে খেয়ে যাই। পরিবারের তাগিদে পড়ালেখার অনেক ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়নি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াকালীন আমাকে দেশ ছেড়ে দেশের বাইরে যেতে হয়, নিজের পরিবারের দিকে তাকিয়ে। হুট করে বাবা অসুস্থ, তাই পরিবারের হাল ধরার মতো আমি ব্যতীত আর কেউ ছিল না। মা, বাবা, বোন আর আমার একটা সুখের পরিবার ছিল। বাবা অসুস্থ, তাই সবাইকে ছেড়ে আমাকে দেশের বাইরে প্রবাস জীবনে 5টা বছর কাটাতে হয়। তখনই বুঝতে পেরেছি আপন মানুষ ছেড়ে থাকা কতটা কষ্ট। তাদের প্রতি প্রতিনিয়তই তাদের সাথে কাটানো স্মৃতিগুলো যেন মনে হতো বুকের বাম সাইডে ব্যথা করে উঠত। দীর্ঘ 5 বছর প্রবাস থেকে যখন বাড়িতে ফিরলাম, বাবা মা আমাকে বিয়ে করিয়ে দেয় একটা মেয়ে দেখে। দেশের বাইরে থাকা সুবাদে অনেক সাদা চামড়া, হাফ প্যান্ট পরাও মেয়ে দেখেছি অনেক। তবে আমার সামনে বসে থাকা শ্যামবর্ণের মেয়েটাকে দেখে খানিকটা অবাকই হই। বিয়েতে আমার তেমন কোনো মতামত ছিল না। বাবা মাকে বলেছিলাম, তোমাদের দেখাই আমার দেখা, আমার জন্য যাকে তোমরা বেছে নিবে নিশ্চয়ই সে আমার জন্যই ভালো হবে। এরই মাঝে আমি তাকে বলে উঠলাম, আপনার নামটা কি যেন মনে পড়ছে না। মানে ডাকনাম। প্রতি উত্তরে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। একটা মেয়ের পাশে থেকে যে এত সুন্দর করে কখনো কেউ হাসতে পারে তা না দেখলে কখনো অনুধাবনই করতে পারতাম না। হাসতে হাসতে গালটা কেমন যেন আটকে আসছে। সে নিঃশ্বাস ছেড়ে আবারও হাসিতে মেতে উঠল আর মনে মনে বলতে থাকলো, এই কেমন ছেলে বাবারে, নিজে বিয়ে করবে সেই মেয়ের নামই জানে না। আর এইদিকে প্রথম হয়তো কোনো মেয়ের হাসি দেখে আমি একটা ভালো লাগা অনুভব করলাম। টাকার পিছনে ছুটতে ছুটতে ভালো লাগা কোথায় সেটা তো ভুলেই গেছি। তখনই মেয়েটা আমাকে হুট করে প্রশ্ন করলো, আপনি চলে যাবেন কবে? আমি একটু অবাক হয়ে তাকে বলি, 5 মাসের ছুটিতে এসেছি। মেয়ে দেখতে দেখতে তো 1 মাস কেটেই গেল, আর 4 মাস। কথাটা বলেই আমি তার দিকে তাকিয়ে দেখি মেয়েটা মাথা নিচু করে ফেলে। এভাবে ভালোই দিনগুলো কাটতে থাকে। মেয়েটার নাম রিমি। রিমি আসার সাথে সাথে মা বোন যেন আবারও প্রাণ ফিরে পেল। ছোট মেয়েটা একা হাতে সবই সুন্দর মতো সামলে নিত। রান্না বান্না, সংসারের খুঁটিনাটি কাজ মেয়েটা নিজের হাতেই দেখতো। এভাবে বেশ ভালো দিনগুলো চলে যেত। কিন্তু সময় কি আর বসে থাকে? আমি বেশ খেয়াল করে বুঝতে পারলাম এই মেয়েটা রান্নাঘরে, ওয়াশরুমে প্রায় কান্না করে। তার চোখগুলো কেমন ফোলা ফোলা থাকে। বিষয়টা বুঝেও আমি না বোঝার ভান করে থাকি। ইচ্ছে তো করছে ওর সাথে থেকে যাওয়ার, কিন্তু পরিবারের জন্যই তো আমাকে যেতে হবে, কেননা আমি ছেলে। কয়েকদিনেই মেয়েটার প্রতি অনেক ভালোবাসা জন্মে গেছে। অ্যারেঞ্জ ম্যারেজে যে এইভাবে একটা মেয়ের প্রতি মায়া কাজ করবে তা কখনো ভাবিনি। দেখতে দেখতে আমি দেশের বাইরে চলে আসি। এভাবে মোটামুটি দিন ভালোই কাটতে থাকে। একদিন হুট করে মা আমাকে ফোন করে বলে আমি নাকি বাবা হতে যাচ্ছি। কথাটা শুনে আমার থেকে খুশি হয়তো কেউ হয়নি। আমি রিমিকে দিতে বলি, কিন্তু রিমি কথা বলতে চায় না, ও নাকি লজ্জা পাচ্ছে। বাচ্চা মেয়েটার এমন মনোভাব দেখে আমি হেসে দিই। ইচ্ছে তো করছে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে লজ্জাটা ভাঙিয়ে দিতে, কিন্তু তা আর সম্ভব না। এদিকে আমি আমার মতো করে কিছু টাকা জমাতে থাকি, যাতে খুব তাড়াতাড়ি ওর কাছে যেতে পারি, আমার সন্তানকে আমি কোলে তুলে নিতে পারি। বেশ কিছুদিন চলে গেল। হুট করে একদিন মা কল দিয়ে বলল ওর নাকি আজকে ডেলিভারি হবে। অনেক ভয় করতে লাগলো। জীবনে হয়তো কখনো বাচ্চাদের মতো কান্না করিনি। শক্ত হাতে একটা পরিবারকে আমি আগলে রাখছি। হাজার কষ্ট আসলো, চোখের পানি মুছে আমি সেটা দুহাত দিয়ে আগলে ধরছি। কিন্তু আজকে যেন নিজেকে শান্ত রাখতে পারলাম না। বাচ্চাদের মতো রুমেই বসে কান্না করতে থাকলাম। না জানি আমার রিমির কি হবে। কিছুক্ষণ পরে মায়ের ফোন আসলো। মায়ের কাছ থেকে জানতে পারলাম আমার রিমি আর আমার সন্তান এই পৃথিবীতে আর নেই। তারা নাকি হাসপাতালে মারা গেছে। আমার বুকটা কেমন যেন দমড়ে মুচড়ে চুরমার হয়ে যেতে লাগলো। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। পাগলের মতো রুমের মধ্যে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করলাম। নিজেকে আজ কেন জানি ধরে রাখতে পারছি না। আল্লাহকে বললাম, আল্লাহ, আমি আপনার ফয়সালাকে মেনে নিছি, আপনি আমার ধৈর্য শক্তি দিন। কিছুদিন এইভাবেই চলে যায়।
তারপরে আমি দেশে চলে আসি। দেশে এসে এক নজরে রিমির কবরের দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে দুফোঁটা পানি যেন কবরের উপরে পড়লো। তারপরে বাড়ি এসে রিমির ফোনটা হাতে নিলাম। রিমির ফেসবুকটা ওপেন করে দেখি হাইড করে একটা এসএমএস, কিন্তু শেষে একটা এসএমএস দেখা যাচ্ছে। এসএমএসটা দেখে আমি অবাক হলাম। তাহলে আমার রিমি কি পরকীয়া করতো? কিছু টাকা লাগিয়ে যে অ্যাকাউন্টে এসএমএস করতো ওই অ্যাকাউন্টটা হ্যাক করলাম। ওর অ্যাকাউন্টের এসএমএস আমি ওপেন করতে আমি যেন অবাক হয়ে গেলাম। আমার মা বোন আমার এই ছোট্ট বইয়ের উপরে কি অমানবিক অত্যাচার করেছে আমি কখনো বুঝতেই পারলাম না। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এভাবে নিজেই নিজেকে এসএমএস করতে পারে। কারণ আমি ভালো করে চেক করে দেখলাম অ্যাকাউন্টটা ফেক অ্যাকাউন্ট, কেননা রিমির নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করা। আমি ভালোভাবে পড়ে বুঝতে পারলাম আমার রিমিকে ওরা ইচ্ছে করে মেরে ফেলেছে। কেন জানি বিষয়টা আমার সন্দেহ হলো। আমি হসপিটালে ছুটে গেলাম। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম আমার মা বোন নাকি রিমিকে দেরি করে আনে। তারপরে ডক্টর সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারির কথা বললে আমার মা রাজি হননি। জোর করে নর্মাল ডেলিভারি করতে চাই। ঘটনা ফলাফল আমার রিমি আর আমার সন্তান আমার মাঝে নেই। ক্ষণিকের জন্য আমার মাকে আমার বউয়ের খুনি মনে হলো। আমি বাড়িতে চলে আসলাম। এসে আমার মা দেখি কৌটো থেকে পান বের করছে। আমি আমার মায়ের কাছে বসলাম। অনেকক্ষণ চুপ থাকার পরে বললাম, মায়ের হাতটা ধরে, মা, আমি কি কখনো তোমাকে কষ্ট দিয়েছি? মা অনেকটা অবাক হয়ে যায় আর বলল, না বাবা, তোর মতো ছেলে হয় না, তুই অনেক ভালো একটা ছেলে, লাখে একটা। তখন আমি বলি, আচ্ছা মা, রিমিকে কি আমি পছন্দ করছিলাম? তোমরাই তো দেখে ওকে আমার সাথে বিয়ে দিবে বলে বেছে নিলে। তাহলে তুমি আর তোমার মেয়ে কিভাবে অত্যাচার করতে পারলে এমন মেয়েটার সাথে? আমার সাথে যখন কথা বলতো আমার কাছে বলে দিবে এই ভয় তুমি আর তোমার মেয়ে দরজার পাশে দাঁড়িয়ে কিভাবে থাকতে পারলে? যখন ওর পেটে বাচ্চা ছিল না তখন না হয় মানলাম ও সব কাজ করতো, কিন্তু ওর যখন 8 মাস পেটে বাচ্চা, তখন ওকে দিয়ে বাড়ির কাজ কিভাবে করালে? ডক্টর তো ওকে ভারী জিনিস তুলতে নিষেধ করেছিল। তুমিও তো তোমার পেটে বাচ্চা হয়েছে, তখন কি তুমি এগুলো করেছিলে? তোমার মেয়ের যখন বাচ্চা হয়েছিল তখনও কি সে এগুলো করেছিল? তাহলে আজকে আমাকে, কথাটা শেষ নাই হতে মা আল্লাহ গো বলে চিৎকার করে বলে, সব মিথ্যা কথা বাবা, আমি একটুও বলিনি কিছু। মিছা কথা কয়, বানায় আমার ছেলের কাছে খারাপ করতে পারে। মাগো, মাগো, আমাকে তো কিছু বলেনি। ও হয়তো তোমাদের সাথে সম্পর্ক খারাপ হবে, ওকে ভুল বুঝবো ভেবে নিজেই নিজের সাথে প্রতিনিয়ত এই কথাগুলো বলছে। আচ্ছা, ওকে খাবার কেন কম দিতে তোমরা? আমি কি টাকা কম পাঠাতাম আর একটু বেশি দিতাম? এই যে তোমার মেয়ে, কিভাবে পারলি তোরা? তোর জামাইয়ের জমি কেনার জন্য আমার বউ বাচ্চাটাকে মেরে ফেললি। আমাকে বলতে পারতি, আমি ওখানে ভিক্ষা করে হলো তোকে টাকা দিতাম, তোদের টাকা দিতাম। ওরে সিজার না করায় তোমরা জোর করে নর্মাল ডেলিভারি কেন করতে বললে? তোকে তো অনার্স আমি পাশ করিয়েছি, তোর বিয়েটাও আমি দিয়েছি, কিছুদিন পর পর তোর জামাইয়ের আবদারগুলোও আমি পূরণ করেছি, মাসে 2বার। তোর আর তোর জামাইয়ের মধ্যে ভাঙা সংসার টাকা দিয়ে আমি ঠিক করেছি। তারপরও কেমনি এত বড় বেইমানিটা আমার সাথে করতে পারলি? কথাটা শুনে আমার বোন বলতে থাকে, দেখছো মা কিভাবে বানায়ে বানায়ে মিথ্যা বলে? একটা মেয়ে এইভাবে মিথ্যা বলতে পারে? কিভাবে পারলো? ওর কবরে আগুন জ্বলবে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে গিয়ে ঠাস ঠাস করে আমার বোনের গালে থাপ্পড় মেরে দিলাম। ও আমাকে কিছু বলেনি, তোকে তোদের ভুল বুঝবো বলে ওই যে উপরে আল্লাহ, উনি আমাকে সব জানিয়ে দিয়েছে। আমার বোন বলে ওঠে, ও বলেনি তো ওর ভূত বলেছে নাকি? তখনই আমার একটা কথা মনে পড়ে, নবীজি বলেছিল, যদি কখনো দেখো তোমার মা এবং তোমার কাছের মানুষ তোমার সাথে অন্যায় করছে, তখনও চুপ থাকো। আমার 2 চোখ দিয়ে শুধু দুফোঁটা পানি পড়লো।